Assalamu alaikum everyone. Welcome to Dhaka City College online class. During this pandemic, please maintain each and everybody the health. I begin in the name of Allah, the most gracious and the most merciful. আমি অনার্স পার্ট 4 এর ইকোনমিক থট নিয়ে কাজ করছি। আজকে ইকোনমিক থটের লেকচার নাম্বার 7 চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট। মোহাম্মদ নবীল হোসেন, লেকচারার ইন ইকোনমিক্স, ঢাকা। Reference same books will be referred. এর আগেও আমরা জানি যে রেফারেন্স দেওয়া হয়েছিল, যার ফলে আমি আর রেফারেন্স টানছি না। একবারে আমি আমার লেকচারে চলে যাব। সমস্যা হচ্ছে তারা আমি দেখছি। আজকে যে কন্টেন্ট গুলো আছে চ্যাপ্টারে সেগুলো নিয়ে আলোচনা করছি, অথবা এই চ্যাপ্টার শেষে আমরা কি কি জানতে পারবো অথবা শিখতে পারবো সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, একটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতি কি, মুক্ত বাজার অর্থনীতির যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব। নাম্বার 2, ক্লাসিক্যাল ভিউ রিগার্ডিং ফ্রি মার্কেট ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিদের মতবাদ। মুক্ত বাজার অর্থনীতি সম্বন্ধে ক্লাসিক্যাল অর্থনীতিদের মতবাদ সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। নাম্বার 3, লিমিটেশন অফ ক্লাসিক্যাল ফ্রি মার্কেট ইকোনমি, ক্লাসিক্যাল যে ইকোনমি রয়েছে মুক্ত বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতির সীমাবদ্ধতা সম্পর্কে আমরা জানবো। ক্লাসিক্যাল ইকোনমিক থট, ক্লাসিক্যাল অর্থনীতির চিন্তাধারা সেটা সম্পর্কে আমরা জানবো। ফিচার্স অফ ক্লাসিক্যাল ইকোনমিক থট, ক্লাসিক্যাল ইকোনমিক থট বা ক্লাসিক্যাল অর্থনীতির যে চিন্তাধারা সেটার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। হোয়াই অ্যাডাম স্মিথ ইজ কল্ড দি ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জন্মদাতা বা পিতা বলা হয় কেন সেটা সম্পর্কে জানবো। কন্ট্রিবিউশন অফ অ্যাডাম স্মিথ contribution of Adam Smith in different fields of economics. So, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অ্যাডাম স্মিথের যে অবদান রয়েছে, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অ্যাডাম স্মিথের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে আমরা জানবো। So our today's topic is classical economic thought, classical অর্থনীতি। আমরা সবাই যে ছবিটা দেখছি এই ছবিটাই হচ্ছে কি মিস্টার অ্যাডাম স্মিথ, জনাব অ্যাডাম স্মিথের ছবি। চলে যায় আমরা আমাদের লেকচারে। সবাই বারবার বলছি আপনারা 27 জন উপস্থিত, আমি সহ 28 জন। সবাই আপনারা আপনাদের চ্যাট বক্সে কি দিয়ে দেন, আপনাদের নামটা দিয়ে দিবেন। কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না, আর অ্যাটেন্ডেন্স না হলে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? সো প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে নাম এবং রোল নাম্বারটা দিয়ে দিই যারা পরে উপস্থিত হয়েছে। আবার কেউ এরকম করেন না যে নাম অ্যাটেন্ডেন্স দিয়ে হয়েই তো গেছে এরপরে চলে যাব। অলরেডি 28 জন ছিল আমি সহ, কমে একজন চলে আসছে, আমি কিন্তু সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো বি কেয়ারফুল। যাই হোক, ফ্রি মার্কেট ইকোনমি বলতে কি বোঝায় একটু খেয়াল করি। সাধারণ অর্থে যে অর্থনীতিতে বাজার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয় তাকে মুক্ত বাজার অর্থনীতি বলে। মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে বাজার প্রক্রিয়ার মাধ্যমে আমার প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ইনভেস্টমেন্ট সবকিছু পরিচালিত হবে, যেখানে বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। বাজার তার আপন চাহিদা কি করবে, উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে, তাকে মুক্ত বাজার অর্থনীতি বলে কার্যক্রম পরিচালিত হবে। প্রতিবার অর্থনীতিবিদ বাজারকে
ক্লোজ আই হিসেবে অভিহিত করেন। প্রচলিত অর্থে পুঁজিবাদী অর্থনীতি বাজার অর্থনীতি নামে পরিচিত। এরূপ অর্থনীতির কথা প্রচ্ছন্নভাবে অ্যাডাম স্মিথ এর অদৃশ্য হাত ইনভিজিবল হ্যান্ড ধারণার মধ্যে নিহিত রয়েছে। আমরা কিন্তু অবশ্যই সবাই জানি অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড, তাই না? একটু খেয়াল করি, প্রত্যেকে খেয়াল করি অ্যাডাম স্মিথ তার দি থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস বইতে ইনভিজিবল হ্যান্ড অফ এভিডেন্স নামে একটা ধারণার কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে মূলত তিনি এই বিষয় বুঝতে চেষ্টা করেছেন যে ওইসব ক্ষমতা এবং প্রবণতা যা মানুষকে স্বাধীনতার আদর্শ গঠন এবং অনুধাবন করতে দিক নির্দেশনা এবং পরিচালিত করতে সহায়তা করে। এই অদৃশ্য হাত অথবা শক্তি মানুষের মধ্যে সবসময় ক্রিয়াশীল ছিল। তার মতে এটি ভূমিবাদীদের প্রাকৃতিক নিয়মের মতে অনেকটা শাশ্বত। ঠিক আছে? অর্থনৈতিক ক্ষেত্রে অদৃশ্য হাত বলতে অ্যাডাম স্মিথ মূলত নিম্নোক্ত বিষয়সমূহকে বুঝিয়েছেন। অ্যাডাম স্মিথ মূলত বলেছেন যে বাজারের চাহিদা এবং যোগানের মাধ্যমে সবকিছু ডিটারমাইন, ঠিক আছে? বাজার ভারসাম্য সেই ভারসাম্যের উপরে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। সেটাকে বলা হয় অর্থনৈতিক অদৃশ্য হাত। তো আধুনিক কালে মুক্তবাজার অর্থনীতি বলতে এমন ব্যবস্থা বোঝায় যার নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা একটু তাকাই। নাম্বার 1, উত্তরোত্তর মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে বিনিয়োগ এবং উৎপাদন কাজ পরিচালনা করে। ভোক্তারা উপযোগ সর্বোচ্চকরণকে সামনে রেখে দ্রব্য ও সেবা ক্রয় এবং ভোগ করে। নাম্বার 3, পণ্য এবং উপকরণের মূল্য বাজার চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। চাহিদা বা যোগান উভয়ের পরিবর্তন হলে অবশ্যই মূল্যের পরিবর্তন হয়। বাজার প্রক্রিয়ায় বাহ্যিক কোনো হস্তক্ষেপ নাই, অর্থাৎ উৎপাদন, বিনিয়োগ, বন্টনের ক্ষেত্রে সরকারি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না। সরকারি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না। ঠিক আছে? সরকারি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না। তো এই যে বিষয়গুলো আছে ফ্রি মার্কেট যে ইকোনমি, এই ইকোনমির যে ফ্যাক্টর গুলো আছে, ভোক্তারা মুনাফা সর্বোচ্চ করণের লক্ষ্যে বিনিয়োগ এবং উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। ভোক্তারা উপযোগ সর্বোচ্চকরণকে সামনে রেখে দ্রব্য সেবা ক্রয় এবং ভোগ করবে। পণ্য এবং উপকরণের মূল্য বাজার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হবে। চাহিদা বা যোগান অথবা উভয়ের পরিবর্তন হলে মূল্যের পরিবর্তন হবে। সোজা কথা, ভারসাম্য দাম এবং পরিমাণ বাজার চাহিদা এবং বাজার যোগান দ্বারা নির্ধারিত হবে। যদি একটার পরিবর্তন হয় অন্যটাও পরিবর্তিত হবে মূল্যের উপরে। আর বাজার প্রক্রিয়ার উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নাই, অর্থাৎ উৎপাদন বন্টন ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বললেই চলে। এরপরে চলে আসি সেকেন্ড, আমরা ক্লাসিক্যাল ভিউ রিগার্ডিং ফ্রি মার্কেট ইকোনমি। ক্লাসিক্যাল ভিউ রিগার্ডিং ফ্রি মার্কেট ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি সম্পর্কে ক্লাসিক্যাল যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করব। দেখি ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কি মনে করে। মুক্ত বাজার অর্থনীতি সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা জোরালো সুপারিশ করেন। তারা বাজার অর্থনীতির নিম্নোক্ত সুবিধা তুলে ধরেন। নাম্বার 1, স্বয়ংক্রিয় দিক নির্দেশনা। ঠিক আছে? তো মুক্ত বাজার অর্থনীতি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তিশীলভাবে পরিচালনার জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি হিসেবে কাজ করে। ফলে অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ, সঞ্চয় এবং অপরাপর উৎপাদনশীল কর্মকাণ্ড আপনা আপনি পরিচালিত হতে পারে। এর ফলে সম্পদের চাহিদা অনুযায়ী বিভিন্ন খাত এবং প্রকল্পে এর বন্টন সুষ্ঠুভাবে হতে পারে। উৎপাদন ও মুনাফা সর্বোচ্চ হতে পারে। নাম্বার 2, দক্ষতার নিশ্চয়তা বিধান করতে পারে। তো মুক্তবাজার অর্থনীতির উৎপাদন এবং ভোক্তারা নিজ নিজ লক্ষ্যের প্রতি অবিচল থেকে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুযোগ পায়। এর ফলে উৎপাদন এবং ভোগ ক্ষেত্রে অর্থনৈতিক দক্ষতা সহজে অর্জন করা যায়।
কারণ বাজার মূল্যের ভিত্তিতে উপকরণের বন্টন এবং উৎপাদিত পণ্যের বিক্রয় এরূপ দক্ষতা অর্জনে সহায়ক হয়। নাম্বার 3, বাজার অর্থনৈতিক প্রচারণা। বাজার অর্থনীতির কর্মোদ্যোগ, সঞ্চয়, বিনিয়োগ, মুনাফা অর্জন, উপযোগ সঞ্চিতকরণ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ প্ররোচনা সৃষ্টি করতে পারে। ফলে এরূপ অর্থনীতিতে কর্মোদ্যম, সঞ্চয়, বিনিয়োগ প্রবণতা বেশি পরিলক্ষিত হতে পারে, যা অর্থনীতির প্রবৃদ্ধিতে সহায়ক হয়। নাম্বার 4, ভোক্তার স্বাধীনতা। বাজার অর্থনীতি দ্রব্য ও সেবা ভোগের ক্ষেত্রে ভোক্তাদের স্বাধীনতার নিশ্চয়তা বিধান করতে পারে, কারণ বাজার থেকে তাদের পক্ষে পছন্দসই দ্রব্য ও সেবা ইচ্ছামতো ক্রয় ও ভোগ করা সম্ভব। এজন্য অনেক সময় বলা হয় বাজার অর্থনীতিতে ভোক্তারাই সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল নিয়ন্ত্রণ, মানে যারা নিয়ন্ত্রণ করে। কারণ ভোক্তাদের পছন্দের উপর নির্ভর করে উৎপাদকের উৎপাদন পরিকল্পনা নিতে হয়। কোনো উৎপাদক এই ব্যাপারে ব্যর্থ হলে সে লোকসানের সম্মুখীন হয় এবং উৎপাদন ক্ষেত্রে তার টিকে থাকা সম্ভবপর হয় না। নাম্বার 5, দ্রব্য ও সেবার উৎকর্ষতা। খেয়াল করি, বাজার অর্থনীতিতে দ্রব্য ও সেবার চাহিদার উপর মূল্য নির্ভর করে। চাহিদা আবার ভোক্তাদের রুচি এবং পছন্দ দ্বারা প্রভাবিত হয়, যা আবার দ্রব্য ও সেবার উৎকর্ষতার উপর অনেকাংশে নির্ভর করে। যে দ্রব্য ও সেবার উৎকর্ষতা বেশি তার চাহিদা বেশি। ফলে উৎপাদকরা নিজেদের স্বার্থেই দ্রব্য ও সেবার উৎকর্ষ বাড়াতে মনোযোগী হয়। নাম্বার 6, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহায়ক। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে বাজার অর্থনীতি নিম্নোক্ত উপায়ে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে। নাম্বার 1, বাজার অর্থনীতি ভোক্তাদের আয় বাড়াতে উৎসাহিত করে এবং কর্মোদ্যোগ বাড়ানোর ব্যাপারে পরিলক্ষিত করে। নাম্বার 2, নতুন নতুন দ্রব্যের প্রবর্তন এবং কৌশলগত উন্নয়নের সুফল ব্যবহারে বাজার অর্থনীতি উদ্ভাবনকারীদের ইনোভেটরস সহায়তা করে। নাম্বার 3, মানবীয় এবং বস্তুগত মূলধন গঠনের পুনরচনা সৃষ্টি করে বাজার অর্থনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি করে? ত্বরান্বিত করে। Limitation of classical free market economy. Classical free market economy এর যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেটি আমরা কাজ করব। যে কোনো দেশের অপরিকল্পিত এবং মুক্ত বাজার অর্থনীতির বহু ত্রুটি বা অসুবিধা রয়েছে। কতিপয় গুরুত্বপূর্ণ ত্রুটি নিচে উল্লেখ করা হলো। মুক্ত বাজার অর্থনীতিতে নাম্বার 1, সমন্বয়ের অভাব থাকে। বাজার অর্থনীতিতে অসংখ্য উৎপাদক এবং ব্যবসায়ী স্বাধীনভাবে কাজকর্মে লিপ্ত থাকে, কিন্তু এদের কাজের সমন্বয়ের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান নেই। প্রত্যেকে নিজ নিজ কার্যক্রম স্বাধীনভাবে গ্রহণ করে। ফলে উৎপাদন ও বন্টন ক্ষেত্রে অনেক সময় জটিলতা এবং বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়, যা ভোক্তা ও উৎপাদকের মধ্যে হতাশা এবং অযৌক্তিক পরিস্থিতি সৃষ্টি করে। বাণিজ্য চক্রের উপস্থিতি। অপরিকল্পিত বাজার অর্থনীতিতে বাণিজ্য চক্র প্রায়শ পরিলক্ষিত হয়। ঐতিহাসিকভাবে দেখা যায় অপরিকল্পিত বাজার অর্থনীতির কারণে বাণিজ্য চক্রের উদ্ভব হয়, যা অর্থনীতিতে মন্দা, মুদ্রাস্ফীতি, অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে। অসুস্থ প্রতিযোগিতা, অতিরিক্ত মুনাফা প্রবণতা, ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে অভাব স্বাধীনতার কারণে এই ধরনের হতাশাব্যঞ্জক পরিস্থিতি অপরিকল্পিত অর্থনীতিতে পরিলক্ষিত হয়। এই ধরনের অবস্থা অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের পথে কি হিসেবে কাজ করে? বাধা হিসেবে কাজ করে। নাম্বার 3, অর্থনৈতিক অসমতা। তো অপরিকল্পিত অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানা, উত্তরাধিকার এবং বাজার প্রক্রিয়া ইত্যাদি সামাজিকভাবে স্বীকৃত
এরূপ অর্থনীতিতে বাজার প্রক্রিয়া দুষ্প্রাপ্য দ্রব্য এবং সম্পদের মালিকানা আরো ধনী সম্পদের মালিকানা আরো ধনী হওয়ার কোনো ধনী হওয়ার সুযোগ করে দেয়। মানে যারা ধনী সম্পদের যা মালিক যারা ধনী তারা আরো বেশি ধনী হবে। ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। পক্ষান্তরে ব্যক্তিগত সম্পত্তি ও উত্তরাধিকার ব্যবস্থা বংশ পরম্পরার অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধিতে সহায়তা করে। অর্থনৈতিক বৈষম্য সমাজের ব্যাপক শ্রেণীর মধ্যে কি শুরু করে সমাজের ব্যাপক শ্রেণীর মধ্যে তিক্ততা ও সামাজিক সমস্যার সৃষ্টি করে, যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কি দেখা যায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ব্যাপক জনগোষ্ঠী এর ফলে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। নাম্বার 4 সম্পদের অপচয়। অপরিকল্পিত বাজার অর্থনীতিতে অসুস্থ প্রতিযোগিতা থাকায় অনেক সময় কি হয় অনেক সময় সম্পদের অপচয় হয়, প্রতিযোগিতামূলক বিজ্ঞাপন ও বিক্রয়, দুষ্প্রাপ্য সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি হেতু সম্পদের যথেষ্ট অপচয় এরূপ অর্থনীতিতে ঘটে থাকে। সম্পদের কাম্য ব্যবহার এরূপ অর্থনীতিতে কদাচিৎ ঘটে। উৎপাদকরা অনেক সময় শিল্প ও কৃষি খাতে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করে না, ফলে অনেক সময় দুষ্প্রাপ্য সম্পদ অব্যবহৃত থেকে যায়। নাম্বার 5 সম্পদের কাম্য বন্টন। খেয়াল করি সামাজিকভাবে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দ্রব্য ও সেবা উৎপাদনের মধ্যে সম্পদের সুষ্ঠু বন্টন কোনো অপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা করা সম্ভবপর নয়। কারণ এরূপ অর্থনীতিতে বেসরকারি উদ্যোক্তারা সামাজিক প্রয়োজনে নয় বরং ব্যক্তিগত লাভ লোকসানের সামনে রেখে বিনিয়োগ, উৎপাদন এবং বন্টনে নিয়োজিত থাকে। তো অধ্যাপক পি.এন. রোজেনস্টাইন ডানের মতে মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তিগত বিনিয়োগের সিদ্ধান্ত নিম্নোক্ত কারণে সম্পদের কাম্য বন্টনের নিশ্চয়তা বিধান করতে পারে না। নাম্বার 1 মুক্তবাজার ব্যবস্থা সামাজিক প্রান্তিক উৎপাদনের বদলে শুধু ব্যক্তিগত উৎপাদন সর্বোচ্চকরণে উৎপাদকদের সহায়তা করতে পারে, কিন্তু বাজার নির্দেশনার ভিত্তিতে উদ্যোক্তারা অনেক সময় বাহ্যিক ব্যয় সুবিধা অর্জনে সক্ষম হয় না। নাম্বার 2 স্বল্প মেয়াদী মুনাফা সর্বোচ্চকরণ নীতি দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় ব্যক্তি উদ্যোক্তারা ভারী মূলধন যন্ত্রপাতিতে নাও বিনিয়োগ করতে পারে। নাম্বার 3 মুনাফা দ্বারা প্ররোচিত হয়ে বাজার অর্থনীতিতে ব্যক্তি উদ্যোক্তারা মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহারে আগ্রহী হবে। এর ফলে অপরাপর উপকরণ বিশেষত শ্রমের কাম্য ব্যবহার এরূপ অর্থনীতিতে না হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 4 বিভিন্ন কারণে বাজার অর্থনীতিতে মূলধন বাজারের অপূর্ণ প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। এর ফলে সম্পদের কাম্য বন্টন অনিশ্চিত থাকতে পারে। এই কারণে অপরিকল্পিত অর্থনীতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অপেক্ষা বিলাস জাতীয় পণ্যের উৎপাদনের সম্পদের উল্লেখযোগ্য অংশ ব্যবহার হয়। নাম্বার 6 একচেটিয়া কারবারের নাম্বার 6 একচেটিয়া শক্তির উদ্ভব। অপরিকল্পিত অর্থনীতিতে ছোট ছোট শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসের মধ্য দিয়ে একচেটিয়া কারবার এবং অলিগোপলির সৃষ্টি হয়। এরা ভোক্তাদের স্বার্থের বিনিময়ে নিজেদের অবস্থান ক্রমশ শক্তিশালী করে তোলে। পণ্যের বেশি মূল্য, কম গুণগত মান, কৃত্রিম দুষ্প্রাপ্যতা ইত্যাদির মাধ্যমে ভোক্তারা এদের হাতে চরমভাবে শোষিত হয়। কেউ কোনো জায়গায় না বুঝলে আমাকে জাস্ট আর রেইজ হ্যান্ড করেন বা কোনো টপিকসে যদি সমস্যা থাকলে আমাকে জাস্ট নক দেন, আমি আবার বুঝিয়ে দেব। নাম্বার 7 সামগ্রিক চাহিদা ও যোগানের মধ্যে অসমতা। বর্তমানে বেশিরভাগ অর্থনীতিবিদ স্বীকার করেন যে বাজার অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না বা করতে পারে না। এর মাধ্যমে দ্রব্যের চাহিদা
উপকরণ, দ্রব্যের চাহিদা এবং যোগান, দ্রব্যের চাহিদা ও যোগানের মধ্যে অনেক সময় ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। অধ্যাপক পি এন রোজেস্টাইন প্রধান তাই যুক্তি দেন যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য না থাকলে উৎপাদন, সম্পদ বন্টন এবং অপর ক্ষেত্রে মূল্যের ভূমিকা নগণ্য হতে বাধ্য। সো উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, অসমতা, অপরিকল্পিত অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য, এগুলো থেকে অপর ত্রুটি সমূহ উদ্ভব করে। তার মানে কি আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্লাসিক্যাল অর্থনীতি যে ফ্রি মার্কেট ইকোনমি রয়েছে, মুক্ত বাজার অর্থনীতি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির যে চিন্তাধারা রয়েছে সেটা সীমাবদ্ধতা হচ্ছে সমন্বয়ের অভাব। ক্লাসিক্যাল ফ্রি মার্কেট ইকোনমিতে বাণিজ্য চক্রের উপস্থিতি দেখা যায়, অর্থনৈতিক অসমতা দেখা যায়, সম্পদের অপচয় দেখা যায়, সম্পদের কাম্য বন্টন দেখা যায়, একচেটিয়া শক্তির উদ্ভব হয়, সামগ্রিক চাহিদা ও যোগানের মধ্যে অসমতা দেখা যায়। এরপরে চলে আসে আমরা ক্লাসিক্যাল ইকোনমিক থট। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অর্থনৈতিক চিন্তাধারা পরিবর্তন হতে থাকে। 1776 সালে অ্যাডাম স্মিথের লিখিত ওয়েলথ অফ নেশন বই বের হয়। এই বইতে অ্যাডাম স্মিথের বক্তব্য জনপ্রিয়তা অর্জন করে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশের অর্থনীতিবিদরা অ্যাডাম স্মিথের বক্তব্যের প্রশংসার পাশাপাশি সেগুলোর প্রয়োজনীয় পরিবর্তন, সংশোধন, ক্ষেত্র বিশেষ করে পরিবর্ধনে অগ্রসর হন। রিকার্ডো, ম্যালথাস, জেবি সে, মিল প্রমুখ এ বিষয়ে এগিয়ে আসে। সুতরাং বলা যায় অ্যাডাম স্মিথ থেকে আরম্ভ করে বিংশ শতাব্দীর 20 দশক পর্যন্ত অর্থনীতির বিভিন্ন বিষয়ে একদল অর্থনীতিবিদ যেসব তত্ত্ব, বক্তব্য, ধ্যান ধারণা প্রকাশ করেন সেগুলোর সমন্বিত রূপকে বলা হয় ক্লাসিক্যাল চিন্তাধারা। অধ্যাপক এল এইচ হানি বলা হয় দি wealth of nations should gain more or less of the ascendancy in the leading countries, and the followers are mostly to be classed as members of the classical school. তো অ্যাডাম স্মিথ যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্যের ওয়েলথ অফ নেশন বইতে পরিবর্তন, পরিশোধন, ক্ষেত্র বিষয়ের সংশোধন করে যে চিন্তাধারা প্রকাশ করা হয়েছে সেগুলো সমন্বিত রূপকে বলা হচ্ছে কি ক্লাসিক্যাল চিন্তাধারা। ক্লাসিক্যাল স্কুল বা চিন্তাধারা মূলত তিনটি বিষয় রয়েছে। নাম্বার 1 ইংল্যান্ড ভিত্তিক শাখা, ফ্রান্স ভিত্তিক শাখা, জার্মানি ভিত্তিক শাখা। এই শাখায় অ্যাডাম স্মিথ, রিকার্ডো মিল, ম্যালথাস প্রমুখ অর্থনীতিবিদ বিভিন্ন বিষয়ে অবদান রাখেন। ফ্রান্স ভিত্তিক শাখা, এই শাখায় মূলত জেবি সে এর অবদান বেশি, তবে জুনিয়র অ্যান্ড ব্যাস্টেট এর কিছুটা অবদান আছে বলা যায়। জার্মান ভিত্তিক শাখা, জার্মানিতে অ্যাডাম স্মিথের অল্প সংখ্যক অনুসারী ছিলেন যারা ক্লাসিক্যাল মতবাদ তাদের লেখায় তুলে ধরেন। তো ক্লাসিক্যাল চিন্তাধারার মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, প্রতিযোগিতামূলক বাজার, অবরোহ হলো আলোচনা পদ্ধতি। মুক্ত বাজারের ভিত্তিতে সব অর্থনৈতিক সমস্যার পর্যালোচনা এবং সমাধান সম্ভব বলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন। ফিচার্স অফ ক্লাসিক্যাল ইকোনমিক। ক্লাসিক্যাল ইকোনমিক যে থট, সেই থটের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা তুলে ধরবো বা আমরা জানবো। ক্লাসিক্যাল চিন্তাধারার কোনো সুস্পষ্ট এবং সাধারণভাবে গ্রহণযোগ্য ধারণা দেয়া কঠিন। এই জন্য কতিপয় বৈশিষ্ট্যের আলোকে এরূপ চিন্তাধারা পাওয়া সম্ভব। এক হচ্ছে ক্লাসিক্যাল চিন্তাধারার মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি আপনারা অ্যাটেন্ডেন্সটা তাড়াতাড়ি শেষ করে দেন, বারবার মেসেজ আসলে ক্লাস নিতে ডিস্টার্ব হয়। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে তো? আচ্ছা, ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাজার অর্থনৈতিক ব্যবস্থার অধীনে উৎপাদনের উপায়সমূহ, অর্থাৎ বিভিন্ন ধরনের সম্পদ ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় থাকে।
ব্যক্তিগত সম্পদের পাশাপাশি কাজকর্মের ক্ষেত্রে স্বাধীনতা থাকলে ব্যক্তিগত অথবা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে নিজেদের ইচ্ছামতো সম্পদ অর্জন, নিয়ন্ত্রণ, ব্যবহার ও বন্টন করা সম্ভব হয়। তবে এই মালিকানা অসীম নয়। কতিপয় বিধিবিধানের আলোকে ব্যক্তিগত মালিকানা অবাধ বাজার অর্থনীতির অধীনে স্বীকৃত। নাম্বার 2, পছন্দ এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্বাধীনতা। ফ্রিডম অফ এন্টারপ্রাইজ এন্ড চয়েস। পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ, মূলধন এবং অর্থ নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবে। যেমন শ্রমিকরা দৈহিক এবং মানসিক শ্রম প্রয়োজন অনুযায়ী নিজেদের পছন্দ মতো নিয়োগ খুঁজতে পারবে। এই ক্ষেত্রে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। কাজ করা বা না করা তাদের নিজস্ব ব্যাপার। আবার ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা যেকোনো উৎস থেকে ক্রয় করতে পারবে। অর্থাৎ তারা তাদের সামর্থ্য এবং ইচ্ছা অনুযায়ী দ্রব্য ও সেবা ক্রয় করে নিজেদের বিভিন্ন ধরনের অভাব পূরণ করতে পারবে। নাম্বার 3, স্বীয় স্বার্থের ভূমিকা। ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যাই হোক না কেন নিজেদের স্বার্থ অর্জনের জন্য সর্বোত্তম চেষ্টা করে। এজন্য দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদক মুনাফা সর্বোচ্চ করণের চেষ্টা করে, আর লোকসান খেলে ব্যয় ন্যূনতম রাখার চেষ্টা করে। আবার কোন ভোক্তা পণ্য ও সেবার ভোগ থেকে উপযোগ সর্বোচ্চ করণের চেষ্টা করে। নাম্বার 4, প্রতিযোগিতা, ব্যক্তি স্বার্থ এবং পছন্দের স্বাধীনতা অভাব বাজার অর্থনীতিতে প্রতিযোগিতামূলক পরিস্থিতি সৃষ্টি করে, কারণ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাবের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দ্রব্য ও সেবার লেনদেনের প্রতিযোগিতার সৃষ্টি হয়। প্রতিযোগিতার নিচের বিষয়গুলো প্রতিফলিত হয়। প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নাম্বার 1, কোনো পণ্য বা সেবার লেনদেন স্বাধীনভাবে কার্যরত বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার অস্তিত্ব। নাম্বার 2, যেকোনো ক্রেতা বা বিক্রেতা কোনো দ্রব্যের বাজারে অবাধে প্রবেশ করতে পারে অথবা প্রয়োজনে বাজার থেকে বেরিয়ে যেতে পারে। তার মানে কি, ব্যারিয়ার্স টু এন্ট্রি নাই, মানে প্রবেশে বাধা নাই। যে কোনো সময় তারা ইচ্ছামতো ঢুকতে পারবে, ইচ্ছামতো কি করতে পারবে, বের হয়ে যেতে পারবে। ঠিক আছে? নাম্বার 5, মূল্য প্রক্রিয়া, প্রাইস মেকানিজম। মূল্য প্রক্রিয়া ক্রেতার সিদ্ধান্ত, চাহিদা এবং বিক্রেতার সিদ্ধান্ত যোগান দ্বারা প্রতিফলিত হয়। পণ্য এবং উপকরণের চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতেই এদের বাজার দাম নির্ধারিত হয়। যে দ্রব্যের বা সম্পদের চাহিদা বেশি তার বাজার দাম বেশি। বিপরীত অবস্থায় যে দ্রব্য বা সম্পদের চাহিদা কম তার বাজার দাম কম। সুতরাং মূল্য হলো দ্রব্য ও সম্পদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের মূল্য চালিকা শক্তি। নাম্বার 6, সরকারের কার্যক্রম বা পরিধি সীমিত। বিশুদ্ধ অবাধ বাজার অর্থনীতিতে একমাত্র প্রতিরক্ষা, প্রশাসন, আইন শৃঙ্খলা এবং এরূপ কতিপয় অতি জরুরি কর্মকাণ্ডে সরকার নিয়োজিত থাকার কথা। তবে আধুনিককালে অবাধ বাজার অর্থনীতি কথাটি আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়। ফলে সমাজের কল্যাণে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম বিরোধী হলে সেক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ পুঁজিবাদী অর্থনীতিতে স্বীকৃত হয়। এখন চলে আসি why Adam Smith is called the father of modern economics. তো অ্যাডাম স্মিথকে কেন মডার্ন ইকোনমিক্স এর পিতা বা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়? অ্যাডাম স্মিথকে কেন আধুনিক অর্থনীতির জন্মদাতা বা পিতা বলা হয়? খেয়াল করি, কোন শাস্ত্রের গোড়াপত্তন বা ভিত্তি সুবিন্যস্তভাবে কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারলে তাকে মোটামুটি ওই শাস্ত্রের জনক বলা হয়। প্রাচীন যুগ থেকে বেশ কিছু দার্শনিক, নীতিশাস্ত্রবিদ এবং ধর্মযাজক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং তাদের মতামত প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতাব্দীর চিন্তাধারা অর্থনীতি শাস্ত্রকে সামগ্রিকভাবে বিবেচনা করেন। এদের মধ্যে অনেকেই ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ
কে আধুনিক অর্থনীতি শাস্ত্রের জনক বলে অভিহিত করে। তবে অর্থনৈতিক ইতিহাসবেত্তা যারা অর্থনীতি সম্বন্ধে জ্ঞান রাখে, অধ্যাপক হিচ অ্যান্ড রিস্ট যুক্তি দেন যে প্রকৃতপক্ষে ফ্রান্সের ভূমিবাদীরা অর্থনীতির জন্মদাতা, অ্যাডাম স্মিথ নয়। এটা হচ্ছে হিচ এবং রিস্টের একটা পার্সোনাল যুক্তি। বেশিরভাগ বেশিরভাগ অর্থনীতি আহ, অর্থনৈতিক ইতিহাসবেত্তা যুক্তি দেন যে ভূমিবাদীদের বক্তব্যে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, যা অ্যাডাম স্মিথ দূর করে অর্থনীতি শাস্ত্রের সুবিন্যস্ত রূপ প্রদান করেন। এই জন্য বেশিরভাগ অর্থনীতিবিদ অর্থনীতি শাস্ত্রের ভবিষ্যৎ উন্নয়নের স্থপতি হিসেবে অ্যাডাম স্মিথকেই অর্থনৈতিক জনক হিসেবে অভিহিত করেন। সুতরাং ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এখন কেন অ্যাডাম স্মিথ বলা হয়েছে? বলছে যে যেকোনো শাস্ত্রের যারাই গোড়াপত্তন করে তারাই ওই শাস্ত্রের জনক হিসেবে কাজ করে। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির সাথে চিন্তাধারা সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন, সুতরাং তাকে আধুনিক অর্থনীতির শাস্ত্রের জনক হিসেবে অভিহিত করা হয়। তবে ইতিহাসবেত্তা গিড এবং রিড বলেছেন যে তৎকালীন ফ্রান্সের ভূমিবাদীরাই অর্থনীতির জন্মদাতা, কিন্তু অ্যাডাম স্মিথ এই ভূমিবাদীদের যে তত্ত্ব ছিল সেগুলো সংশোধন করে বিচ্যুতি ছিল দূর করে অর্থনীতির শাস্ত্রে একটা সুবিন্যস্ত রূপ দিয়েছেন, যাকে বলা হয় এই জন্য তাকে বলা হয় অর্থনৈতিক শাস্ত্রের জন্মদাতা। The contribution of Adam Smith in different fields of economics. Economics এর বিভিন্ন ক্ষেত্রে অ্যাডাম স্মিথের কি অবদান রয়েছে সেটা আমরা দেখবো। একটু খেয়াল করি, অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন, থিওরি অফ মোরাল, সেন্টিমেন্ট, সিস্টেমস অফ মোরাল ফিলোসফি সহ অপর বইতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বক্তব্য তুলে ধরেন সে সমস্ত বক্তব্যকে তার অবদান হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 1, শ্রম সম্পর্কিত অবদান, কন্ট্রিবিউশন রিগার্ডিং লেবার। অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন বইতে প্রথমে শ্রম বিভাগ সম্পর্কে আলোচনা করেন। তিনি যুক্তি দেন জাতীয় সম্পদ বাড়াতে হলে শ্রমশক্তির কাম্য ব্যবহার করতে হবে, কিন্তু সুষ্ঠু শ্রম বিভাগ না থাকলে শ্রমশক্তি সঠিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। শ্রম বিভাগের তরুণ উৎপাদন বাড়বে, কিন্তু তার মতে শ্রম বিভাগের সম্প্রসারণ উৎপাদন বাড়া মূলত দ্রব্যের বাজারের ব্যবস্থার উপর নির্ভর করে। বাজারের ভৌগোলিক পরিধি দ্বারা শ্রম বিভাগ এবং উৎপাদন সীমিত হতে বাধ্য। তবে শ্রম বিভাগ তার মতে অনেকটা ব্যয়বহুল, এই জন্য তিনি শ্রমের উৎপাদনশীল ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। নাম্বার 2, মূল্য তত্ত্ব, থিওরি অফ ভ্যালু। অ্যাডাম স্মিথ যুক্তি দেন দ্রব্যমূল্য প্রকৃতপক্ষে শ্রম ব্যবহারের উপর নির্ভরশীল। তিনি শ্রমকে দ্রব্যমূল্যের আসল পরিমাপের মানদণ্ড হিসেবে অভিহিত করেন। অবশ্য তিনি দ্রব্যের উৎপাদন খরচও এর অন্যতম পরিমাপক বলে অভিহিত করেন। তবে কোন শ্রমিক বা শ্রমিক বর্গ কোন নির্দিষ্ট সময়ে যেসব দ্রব্য উৎপাদন করেন তাতে শুধু শ্রমিকের অংশই নয়, পুঁজিপতি এবং উদ্যোক্তারাও অংশ থাকে। তো স্মিথ বিবেচনা করেন শ্রমের মূল্য তত্ত্বের কিছুটা পরিবর্তন করেন ভূমিবাদীদের মত। তিনিও মনে করতেন শ্রমিকরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সাহায্যে সম্পদ উৎপাদন করবে, অর্থাৎ শ্রমিকরা উদ্বৃত্ত অথবা অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করে এবং সমাজের অপর শ্রেণী তা ভোগ করে। বন্টন তত্ত্বে তিনি বলেছেন যে বন্টন তত্ত্ব সম্পর্কে অ্যাডাম স্মিথ সরাসরি তেমন কোনো আলোচনা করেন নাই। শ্রমিকের মজুরি, জমির খাজনা বা মুনাফা সম্পর্কে যে সমস্ত আলোচনা করেন তা থেকে তিনি বন্টন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি বলেন শ্রমের উৎপাদন থেকে স্বাভাবিক ক্ষতিপূরণের মজুরি আসবে। তার ভাষায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এবং স্ব-নিয়োজিত শ্রমিকের বেলায় শ্রমের মজুরি মূলত তার নিজের উৎপাদিত পণ্য কোথায়। শ্রম বিভাগের পরিবর্তন হলে শ্রমের মজুরির পরিবর্তন হয়। এক্ষেত্রে শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করে যা পায় তাই হলো মজুরি। স্মিথের মতে শ্রমিকদের স্বাভাবিক মজুরির মালিক এবং মজুরের মধ্যকার চুক্তির উপর নির্ভর করে, মানে যে একটা হচ্ছে এমপ্লয়ার আর একটা হচ্ছে এমপ্লয়ি, যে চাকরি দেয় আর যে চাকরি করে, তো তাদের স্বার্থ এক নয়।
শ্রমিক বেশি মজুরি চায় অথচ মালিক কম মজুরি দিতে আগ্রহী। এক্ষেত্রে দর কষাকষির মাধ্যমে একসময় জীবিকা স্তরে মজুরি নির্ধারিত হতে পারে। তবে তার মধ্যে মজুরি তহবিল বাড়লে শ্রমিকের মজুরি বাড়তে পারে। তাছাড়া জাতীয় আয় বাড়লে মজুরি বাড়তে পারে। সো অ্যাডাম স্মিথ এর মতে মুনাফা সম্পদ বাড়া ও কমার উপর নির্ভর করে। সম্পদ বাড়লেও মুনাফা কমবে। তার মধ্যে সুদের হার বাড়লে বা কমলে মুনাফার হার কমবে বা বাড়বে। খেয়াল করি অ্যাডাম স্মিথের মতে মুনাফা সম্পদ বাড়া বা কমার উপরে নির্ভরশীল। সুদতত্ত্বে কি বলেছেন? অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অ্যাডাম স্মিথ স্বাভাবিক সুদের হার সুপারিশ করে। তার মতে এরূপ সুদের হার দুইভাবে অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। এক, স্বাভাবিক সুদের হার বজায় থাকে মূলধনের ব্যবহার কাম্য হতে পারে। স্বাভাবিক সুদের হার বজায় থাকলে মূলধনের ব্যবহার কাম্য হতে পারে। আর মূলধন গঠন, উন্নয়ন প্রক্রিয়ায় মূলধন গঠনের যথেষ্ট গুরুত্ব ভূমিকা রয়েছে। উৎপাদন বাড়া বিনিয়োগের উপর নির্ভর করে। হয় বিনিয়োগ যদি ধনাত্মক হয় তবে উৎপাদন বাড়বে। উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন মূলধনের পরিমাণ স্থির থাকলে অর্থনীতিতে অচল অবস্থা সৃষ্টি হবে। কম মূলধন অর্থনীতি পশ্চাৎমুখিতার নিদর্শন। বিনিয়োগের হার নির্ভর করে মূলত সঞ্চয়ের উপর। সরাসরি বিনিয়োগে রূপান্তরিত হয়। সঞ্চয় ও বিনিয়োগের ক্ষমতা দ্বারা সঞ্চয় ও বিনিয়োগের ক্ষমতা আয় দ্বারা সীমাবদ্ধ। সমস্ত সঞ্চয় মূলধন বিনিয়োগ অথবা জমির খাজনা উদ্বৃত্ত হয়। সেজন্য শুদ্ধ পুঁজিপতি এবং জমিদাররাই কি করতে পারে? পুঁজিপতি এবং জমিদাররাই সঞ্চয় করতে সক্ষম। শ্রমিকদের সঞ্চয়ের কোনো ক্ষমতা নেই। এই ধারণা মজুরির লৌহ নিয়মের উপর প্রতিষ্ঠিত। আয় এবং প্রবৃদ্ধি তত্ত্ব, উন্নয়ন প্রক্রিয়া স্থিতিশীলতা পর্যায়ে পৌঁছে যাবে। উন্নয়নের একটি ঊর্ধ্বসীমা, এই সীমার পরে আস্তে আস্তে নামতে থাকবে। ঠিক আছে? একটু খেয়াল করি চিত্র দিয়ে বিষয়টা বুঝি। চিত্রে ভূমি অক্ষের সময় লম্ব অক্ষের মূলধন গঠনের হার দেখানো হয়েছে। চিত্র অনুযায়ী T0 সময় পর, এখানে T0 হবে এই জায়গাটা। T0 সময়ের পর এস বিন্দু অর্থনীতিতে আর প্রবৃদ্ধি হবে না। এর কারণ হলো এই সময় শ্রমিকের মজুরি এত বৃদ্ধি পায় উদ্যোক্তার মুনাফার হার শূন্য হয়ে যায়। এর ফলে অর্থনীতির যে প্রবৃদ্ধির প্রধান উপাদান মূলধনের গঠনের হার বন্ধ হয়ে যায়। আজকে এই পর্যন্তই। আমি মাইক অন করে দিচ্ছি। কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে, ঠিক আছে, কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আর সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তো? অ্যাটেন্ডেন্স যদি না